আমি জানি পাপের ভারে কাটা পড়ে গেলেও আমাকে ফের উঠে দাঁড়াতে হবে, পাড়ি দিতে হবে তরবারির পথ, পুলসিরাত। আমি তাই অপেক্ষার মূল্য দিতে চেয়েছি। ছেড়ে এসেছি ভোরের বিছানা, ছেড়ে এসেছি ভোরের ঘুমের সাজ। আমার জন্য অপেক্ষায় থেকেছে শেষ রাত্রির জায়নামাজ। লেখনীতে আমার প্রিয় লেখক সালমান হাবিব, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট স্যান্টালস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি। মেয়েদের রুমেই প্রথমে চলে এলাম। রুমটা দরজা জানলা খুলে দিয়েছি, ছোটো মেয়েকে অলরেডি স্কুলে দিয়ে চলে এসেছি। এই বারান্দাটায় আমার খুব কম আসা হয়। এই বারান্দাটায় আমি মূলত কাপড়গুলোকে নেড়ে দিই, তেমন কিছু গাছপালা নেই, সেজন্য এদিকে আমি আসি কম। আর এখন বড় মেয়ে পড়ার টেবিলে চলে গেছে, ছোটো মেয়ে স্কুলে। আমি ওদের রুমটাকেই প্রথমে গুছিয়ে তারপর ধীরে ধীরে অন্য রুমগুলো গোছাবো, কাজ শেষ করে রান্নাবাড়িতে যাব। আমার বড় মেয়ে যেহেতু এ লেভেলসে পড়ছে এবং আগামী বছর ও এএস দেবে, কাজে সেভাবে ওকে রেগুলার কলেজে যাওয়ার প্রয়োজন পড়ে না। সে বাসাতেই থাকে। ওর কোচিং শুরু হয়ে যায় বেলা 12:30 থেকে। তো তখন তাকে নিয়ে আমার ছুটাছুটি করতে হয়। যেহেতু তাকে নিয়ে আমাকে বিভিন্ন কোচিংয়ে দৌড়াতে হয়, সকালে 6:30 থেকে 12:30টার মধ্যে আমি ঘর গোছানো, রান্না, এই কাজগুলো করে ফেলবার চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে শেষ করে ওকে নিয়ে আমি বের হয়ে যাব। এমনকি সম্ভব হলে আমি টেবিলে মেট বিছিয়ে প্লেটগুলোও রেখে যাওয়ার চেষ্টা করি, কারণ যখন 2:20 ওকে এবং আমার ছোটো মেয়েকে নিয়ে আবার আমি ঘরে ঢুকি, তখন আসলে সেইভাবে এনার্জি থাকে না যে টেবিলটা আবার গুছিয়ে খেতে বসি। আমার ছোটো মেয়ের এই পড়ার টেবিলটা দিনে একবার করে হলেও আমাকে এসে ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে যেতে হয়, কারণ তিনি মোটেও কোনো কিছু জায়গা মতন রাখেন না। তার যে বই পুস্তক সবসময়ই এলোমেলো করে থাকে এবং তিনি এসে আবার বলেন, মা আজকে আমার টেবিল গোছাওনি। তো তখন খুব ইচ্ছে করে তাকে বলতে, মহারানী, আপনার বাপ তো আমাকে বিয়ে করে পার্মানেন্ট কাজের বুয়া হিসেবে এজন্যই এনেছে, যাতে আমি আপনাদের ড্রয়ার, টেবিল এগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, তাই না? তো সেটুকু বলারও সুযোগ পাই না, কারণ সেই সময়টায় তিনি থাকেন স্কুলে। আমি আমার মতন রাগে গজগজ করতে 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 তার সমস্ত কিছু গুছিয়ে রাখি। ওদের আলমারি থেকে একটা ড্রয়ারকে আমি আমার জন্য নিয়ে নিয়েছি। এই ড্রয়ারটাতে মূলত বিছানার চাদর, বেড কভার এগুলোই আমি রাখি। তো সেদিন এসে দেখলাম তারা তাদের কাপড় চোপড়টা এলোমেলো করেই আমার এই ড্রয়ারে যে বিছানার চাদর, বেড কভার যা যা থাকে এগুলোকেও লণ্ডভণ্ড করে রাখে। তো আজ ভেবেছি এই ড্রয়ারটাকে আবারও একটু ফ্রেশ করে গুছিয়ে চাদরগুলোকে ঠিকঠাক মতন গুছিয়ে রেখে তারপর আমি আবার রান্নার কাজে চলে যাব। এখানে প্রথমেই যেটা রাখলাম সেটা সাদা, যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে আমার অনেক পুরনো একটা পর্দা। এরকম আমার আরও 2-3টে পর্দা আছে, এগুলোকে আমি ইচ্ছে করেই রেখে দিয়েছি। যে অনেক সময় হয় না, আমরা যখন পর্দা খুলে ধুতে দেই, তো তখন জানলাটা খালি থাকে, তো ওই সময় আমি এই পর্দাগুলো লাগিয়ে নেব। আর এই পাশে আছে একটু নকশি কাঁথা টাইপের, এটা চাদর, এটা কিন্তু কাঁথা নয়, এটা একটা চাদর, নকশি কাঁথা, লাল রঙেরটা। এখানে রেখেছি আড়ঙের একটা বেড কভারের বালিশের কভারগুলো। আর আমার এই রানারের সেটটাকেও আমি এখানেই রেখে দিচ্ছি। এই রানারের সেটটা হাতের কাছে থাকলে আমি যখন খুশি এটাকে এখান থেকে নিয়ে বের করে কাজ করতে পারবো, আবার এখানেই এনে রাখতে পারবো। তো সেই জন্যই এটাকেও আমি হাতের কাছে এখানেই রেখে দিয়েছি। আসলে আমার রেগুলার ইউজের বিছানার চাদর, এই ধরনের জিনিসপত্রগুলোকে রাখার জন্যই আমি এই ড্রয়ারটা হায়ার করেছি তাদের কাছ থেকে। এই যে চাদরটা, বালিশের কভার সহ আমি এটাকে এখানে রাখলাম। এছাড়াও আমার রেগুলার ইউজের আরও কিছু চাদর আমি এখানে রাখছি। তবে নতুন যে দুটো চাদর কিনলাম সেটার চাইতেও কিন্তু অনেক বেশি আরামের চাদর আমার এই নীল চাদরটা। নতুন চাদরগুলো ব্যবহার করছি, এগুলো আরামের। আমি এখনও ওগুলো ধুইনি বলে বুঝতে পারছি না, কিন্তু নীল চাদরটা ব্যবহার করে ধোয়ার পর দেখলাম সেটা আরও অনেক নরম হয়ে গেল, আরও অনেক সফট হয়ে গেল, শুয়ে অনেক আরাম পাচ্ছিলাম। আর হোমটেক্সের এই নীল চাদরটা, এটাও খুবই আরামের, খুবই সুন্দর একটা চাদর।
যে ২-৪টা করে চাদর আমি কিনেছি মোটামুটি আমার পছন্দ অনুযায়ী চাদরগুলো আরামের, তো খারাপ লাগেনি সত্যি কথা যেটা। আর এই যে বালিশের কভারগুলো দেখছেন, এই বালিশের কভারগুলো এসেছে কিন্তু এগুলোর মেইন চাদর কিন্তু ভুটানে রয়ে গেছে। সেগুলো হয়তোবা আসবে আমার কাছে, আমি সেগুলো আনানোর ব্যবস্থাও করছি। আর এই যে ছোট ছোট কুশন কভার করে দেখছেন, এগুলো অনেক লম্বা সময় আমার সাথে ভুটানে ছিল কিন্তু কখনোই ব্যবহার করা হয়নি, এগুলোকে আমি কখনো ব্যবহার করিনি। কারণ হচ্ছে ওখানে যে আমার সোফা সেটটা ছিল সেটার সাথে এত বেশি পরিমাণে এক্সট্রা কুশন ছিল যে আমাকে আলাদা করে কোনো কুশন কভার কিংবা কোনো কুশন কিনতে হয়নি, কভার দিতে হয়নি। তবে এখন আমি ডিসিশন নিয়েছি যে যদি আমি সোফা সেটটা কিনি সেটার সাথে যেই কুশনগুলো আছে থাকবে, আমি আরও কিছু কুশন কিনে এই কভারগুলো দিয়ে আমার বিছানায় কিংবা অন্যান্য জায়গায় আমি কুশন কভারগুলো ইউজ করব। আপনাদের সাথে সেভাবে হয়তোবা শেয়ার করা হয়নি যে আমি যেদিন ওভেন কিনেছি সেদিন আমি একটা আয়রনও কিনেছি এবং এই আয়রনটা আসলে আমার দেশে খুব বেশি প্রয়োজন হচ্ছিল। আমার আরেকটা আয়রন আমি ভুটানে রেখে এসেছি, ভদ্রলোক ব্যবহার করেন সেই জন্য। আর এদিকে মেয়েদের হেয়ার ড্রায়ারটা এখানে গুছিয়ে রাখলাম, কারণ যতবার এটাকে ড্রেসিং টেবিলে আমি গুছিয়ে রাখছি ততবার তারা এটা সেটা বের করবার সময় এটাকে ঠুসঠাস করে ফেলে দিচ্ছে। ওদিকের কাজগুলো শেষ করে আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, তো ফিরবার পথে মিনাবাজার থেকে কিছু মাছ কিনে আনলাম, সেই সাথে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনেছি, সেগুলো শেয়ার করছি। এখানে প্রথমে যেটা বের করেছি এটা হচ্ছে মাগুর মাছ। এই মাগুর মাছটা কেটে রাখা ছিল, তো ভাবলাম মাছ একটু নেই। তারপর কিনেছি ছোট কাচকি মাছ এটা, আর এদিকে কিনেছি একটু রূপচাঁদা মাছ। আমার ছোটো মেয়ে বললো তার নাকি খুব রূপচাঁদা ফ্রাই খেতে ইচ্ছে করছে, আর আমার জন্য কিনেছি একটু গোলসা ট্যাংরা। আসলে কাচকি মাছ, সরি কাচকি না, কাজলি মাছ মনে হয়, আমি নিজে খুব ভালো একটা নাম জানি না, আমি ভুল নাম বলছি, সম্ভবত কাজলি মাছ, হ্যাঁ কাজলি মাছ কিংবা কাজলি মাছ হোয়াট এভার, আপনারা আমার ভুল সংশোধন করে দিয়েন। তো ওই মাছগুলো নিয়ে আসলাম। আজকে এসেই আমি কিন্তু রূপচাঁদা ফ্রাই করব বলে ওটাকে সিঙ্কে রেখে বাকি মাছগুলো ফ্রিজে তুলে ফেলেছি। আরও নিয়ে এসেছি একটু রেডিমেড পরোটা, আমি এবার একটু ঝটপটের দেশি পরোটা ট্রাই করব। এই বার্গার বানগুলো এনেছি ওদেরকে টিফিনে দেবার জন্য। এখানে দেখলাম প্রিঙ্গলস একটার সাথে আরেকটা ফ্রি, তো সেই জন্য এই প্রিঙ্গলসটা নিল আমার বড় মেয়ে। আর ওদেরকে পিটাবো সেই জন্য এরকম বড়সড় একটা আখ এনেছি, কিন্তু পিটাতে হয়নি, বিশ্বাস করেন আখটা এত মজার ছিল। পরে আমি যখন এটাকে ছিলে টুকরো টুকরো করে আমরা তিনজন মিলে খেলাম, এত মিষ্টি ছিল যে পেটানোর মানে ইয়েটাই হয়নি, সুযোগটাই হয়নি। ওদের টিফিনে, ছোটো মেয়ের টিফিনে দিব বলে একটু চকলেট কেক নিয়ে আসলাম। এই ডোনাটটা ওরা খেতে একটু পছন্দ করে, মানে রেগুলার যা লাগে। একটু হরলিক্স এনেছি যাতে দুধের সাথে মিশিয়ে আমার মেয়েটা, ছোটো মেয়েটা যেহেতু খায়, তো সেই জন্য আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেরই পছন্দ হচ্ছে দুধ হরলিক্স একসাথে মিশিয়ে খাওয়া। তো এই মোটামুটি এনেছিলাম। এছাড়া ফ্রুটসের মধ্যে এনেছিলাম একটুখানি কলা। এই কলাটাকে এখন ঝুড়িতে রাখবো। আগে একটা সময় রেগুলার আম খেতাম, এখন আম ওরকম পছন্দ হয় না, খেতে ভালো লাগে না, তাই আবার কলাতেই ঝুঁকে পড়েছি। কিন্তু অবাক বিষয় হলো এবছর আমি একবারও আমড়া খাইনি। হোম মেকার মুন্না ব্লগ থেকে মুন্নি আপুকে সেদিন দেখলাম এত মজা করে আমড়া মাখিয়ে খেয়েছে যে ওই সময়ই মুখে পানি চলে এসেছিল। তো ভীষণ ইচ্ছে করছিল যে একটু আমিও আমড়া মাখিয়ে খাই, কিন্তু কেনা হয়নি। ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা কিনে আমারও খাওয়ার ইচ্ছে আছে। এই আখটা বারবার দেখিয়ে আমার বড় মেয়েকে বলছিলাম, এত বেশি ডিস্টার্ব করো কাজকর্ম নিয়ে, মাঝে মাঝে এরকম আখ কিনে ঘরে রাখবো তোমাদের দুই বোনকে বাড়ি দেওয়ার জন্য। তো মা মেয়ের কথাবার্তা শেষ করে অলরেডি কিচেনে চলে এসেছি এবং আমি রূপচাঁদাটাকে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো ভিডিও নেওয়ার সুযোগ হয়নি, সময় পাইনি সত্যি কথা। তো সেটাকে এখন ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমার প্রিয় কিছু আপুর কমেন্ট পড়ছি, যারা খুব একটু গাল ফুলিয়ে অভিমান করে বলেছেন যে তুমি আমার কমেন্ট পড়ো না কেন। কিছু অভিমানীর অভিমান ভাঙানোর জন্য তাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট আপনাদের কাছে তুলে ধরছি। আমার ধারণা এই অভিমানীদেরকে আপনারা সবাই চেনেন, জানেন এবং তাদের কাজ আপনাদের সবারই কম বেশি ভালো লাগে। আর যারা জানেন না কিংবা চেনেন না, আজ আমার মাধ্যমে নিশ্চয়ই তারা পরিচিত হয়ে যাবেন তাদের সাথে। আজ প্রথম অভিমান ভাঙাচ্ছি অ্যাজ সিম্পল লাইফস্টাইল থেকে
আয়শার। আয়শা আমাকে কমেন্ট করেছে, আপু আমি কিন্তু রাগ করেছি, আমি সুন্দর সুন্দর কমেন্ট করি না বিধায় তুমি আমার কথা একদমই ভুলে গেছো। আমি যে তোমার একটা ছোট বোন। যাই হোক, বেগুন ভাজা পাবদা মাছ দুটোই খুব লোভনীয় হয়েছে। আরিনাপুর জন্য বলে দিলাম আমিন। ল্যাপটপ টেবিলটা খুব সুন্দর হয়েছে আপু, ভালো থেকো। অনেক ধন্যবাদ আয়শা, সেই সাথে তোমার রাগ ভাঙানোর চেষ্টা করছি, তোমার এত সুন্দর একটা কমেন্ট পড়ে দিলাম। আসলে হয় কি, আমি রেগুলার সেভাবে কমেন্ট পড়ি না, মাঝে মাঝে একটু একটু পড়ি। তো তখনই যারা আমার ছোট বোন আছে তারা একটু একটু গাল ফোলায়। তবে শুধু যে ছোটো বোনরা গাল ফোলায় তা কিন্তু না, আমার ভালোবাসার দিদি ভাইরাও মাঝে মাঝে গাল ফোলায়। যেমন তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের তৃপ্তি দিদি ভাই। তৃপ্তি আপুকে আমি আপু ডাকি, দিদি ভাই ডাকি, তৃপ্তি দি ডাকি, আসলে বিভিন্ন কিছু বলি। কোনো একটা নির্দিষ্ট নামের মধ্যে আমি আটকে নেই। ওনাকে আমার যখন যেটা ডাকতে ভালো লাগে আমি সেটা বলেই ওনাকে কমেন্ট করি। তো গত পর্বে তৃপ্তি আপু আমাকে কমেন্ট করেছিল, গরমে আমাদের ছেড়ে ভুটানে যেও না আপু, বেগুন ভাজি টমেটো ঝিঙে দিয়ে পাবদা মাছ মশলা সংরক্ষণ আর তোমার অসাধারণ কথা সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। বরাবরই ভালো লাগে, তবে তোমার ভিডিওতে তোমার অনেক প্রিয় আপুদের কমেন্ট পড়ো প্রতিদিনই। আমার কমেন্ট কথা কখনো শুনতে পাই না, মশলা অল্প করে রাখাই ভালো। দিদি ভাই, অবশ্যই আপনার কথাও আমি অনেক আগে বলেছিলাম, রিসেন্টলি বলা হয়নি, আবারও বলে দিলাম। দেখেছেন, আমি কিন্তু প্রথমে শুরু করেছি তৃপ্তি আপু দিয়ে, এখানে এসে কিন্তু ঠিকই দিদি ভাই বলছি। আসলে এটা না আলাদা একটা বন্ডিং, এটা আমি আসলে কোনো ডিসক্রিপশানে যেতে চাচ্ছি না। আমার কাছে তৃপ্তি দি, তৃপ্তি দিদি ভাই, তৃপ্তি আপু সবই হচ্ছে ভালোবাসার ডাক। তো যে কারণে সেই অধিকার খাটিয়েই বলছি, আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ, অনেক ভালো লাগার একজন মানুষ। তৃপ্তি দিদি অনেক ভালো কাজ করেন, যারা ভালো কাজ দেখতে চান, শিখতে চান, তারা অবশ্যই তৃপ্তি দিদির ভিডিওগুলোকে দেখবেন। ওনার আইডিটা হচ্ছে বাংলাদেশি ভ্লগার তৃপ্তি, এবং উনি কিন্তু আমাদের মধ্যে অনেক সিনিয়র একজন পার্সন ইউটিউবার হিসাবে। পর্যায়ে আমি একটা কথা বলবো, আমি জানি না আমার আজকের এই কথাটাকে কে কীভাবে নেবেন, কিন্তু যেহেতু ফাজলামি করা সালমার একটা অন্যতম অভ্যাস, সেই ফাজলামির থ্রুতেই আজকে বলছি, আজ আমার ভিডিওতে যারা লাইক দিবেন না এবং আমার ভিডিওটি দেখবেন তারা সবাই ড্যাশ আঙ্কেল। আপনারা যারা আজকে থেকে আমার ভিডিওতে লাইক না দিয়ে দেখবেন, আমি তাদেরকে সবাইকে ড্যাশ আঙ্কেল বলেই ডাকবো। যারা মেয়ে তাদের সবাইকে ড্যাশ আন্টি বলে ডাকবো। একদম লাস্ট যার কমেন্টটা পড়ে ভিডিওটা শেষ করতে চাচ্ছি, সে হচ্ছে আমার খুব প্রিয় একজন আপু, বিথিস ব্লগ থেকে বিথি আপু। ছোট বিথির কথা বলছি, গরমের কথা আর বলতে চাই না। চুলার পাশে জানলা, রান্না করতে করতে যে একটু বাইরের বাতাস খাবো তারও কোনো উপায় নেই, জানলা খুলে দিলে চুলার আগুন নিভে যায়। ভাইয়াকে বলো একটু ভুটান থেকে কিছু ভিডিও দেওয়ার জন্য, ভুটানকে ভালোই মিস করছি। বিথি আপু, ও আমার সোনা বোন, চলো দুই বোন মিলে ভুটান যাই, যে একটু ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে আসি। অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম, আর গল্প করতে করতে আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে কাইন্ডলি আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন, কোনো জায়গায় ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। চিংড়ি, লতি চিংড়ির আসলে সেভাবে কোনো কিছুই আপনাদের কাছে বলছি না। এই রান্নাটা মোটামুটি আমার সব আপুরা অনেক বেশি মজা করে করেন, সেজন্য এটার কোনো এক্সপ্লেনেশনে গেলাম না। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, পরিবারের বৃদ্ধ এবং শিশু কেউ থাকলে তাদেরও খেয়াল রাখবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।